এই জায়গাটা পড়বো আমরা, এখান থেকে কোশ্চেন আসছে, 5-7টি কোশ্চেন তুমি পাবে কি বলছো? জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা, ইকোলজি, ক্লাস 11 এর যদি বই থাকে, কেউ সায়েন্সে পড়েছিলে, ক্লাস 11 এর বায়োলজি যে বই হয়, এর শেষে একটা চ্যাপ্টার থাকে, চ্যাপ্টারটা হচ্ছে ইকোলজি, বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা বা জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যের বাংলা হচ্ছে কি, ইংলিশ হচ্ছে বায়োডাইভার্সিটি। বললাম বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে হলো জীববৈচিত্র্য, বায়োডাইভার্সিটি। বিরাট গরম দিচ্ছে, অসুবিধা নেই বায়ো মানে কি লাইফ, তাই তো, আর ডাইভার্সিটি মানে বৈচিত্র্য, ডিফারেন্ট, আলাদা আলাদা কিছু বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। তাহলে বায়োডাইভার্সিটি মানে কি লাইফের বৈচিত্র্য, যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমাল কিংডম আমি দেখতে পাবো, সেখানে বিভিন্ন ধরনের অ্যানিমাল দেখতে পাওয়া যায়। বায়োডাইভার্সিটি মানে লাইফ, লাইফ নিয়ে ডাইভার্সিটি। আমাদের আর্থের মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতিগত বৈচিত্র্য আছে, স্পেসিস ডাইভার্সিটি বিভিন্ন জায়গায়। যেমন ধরো আমাদের ইন্ডিয়াতে কিছু জায়গা আছে, এখানে দেখবে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন আছে, পশ্চিম ঘাট পর্বতমালা। এই পশ্চিম পর্বতমালা হচ্ছে সবথেকে বড় বায়োডাইভার্সিটি হটস্পট, মানে এখানে সবথেকে বেশি কি আছে, বিভিন্ন ধরনের স্পেসিস আছে, প্রজাতি আছে, এখনো অনেক স্পেসিস ডিসকভার হচ্ছে। তোমাদের বায়োলজি সেকশনের মধ্যে যখনই তোমরা একটু বড় হয়ে যাচ্ছ, তোমার পরীক্ষাতেও সেরকমের কোশ্চেনটা পায় যে বায়োলজি মানে তোমার শুধু ওই আমাদের হিউম্যান বডি রিলেটেড এই কোশ্চেন হবে এরকমটা নয়। কিছু সেকশন আছে বটানি রিলেটেড, বটানি মিন্স কিছু প্রাণী, উদ্ভিদ বিদ্যা, কিছু উদ্ভিদের যেমন এর আফটার এইচএস এর পর বায়োলজিটাকে কয়েকটা ভাগে ভাগ হয়, যেটা হচ্ছে বটানি, জিওলজি আর একটা ফিজিওলজি। তো ফিজিওলজি থেকে শুধু কোশ্চেন হবে বা জিওলজি থেকে শুধু কোশ্চেন হবে এরকমটা নয়, বটানি সেকশন থেকেও কোশ্চেন হবে, 8টা 10টা কোশ্চেন বটানি থেকে। এরকম কোনো বছর কম থাকে, কোনো বছর বেশি থাকে। এখান থেকে ধরো 5-6টা কোশ্চেন তুমি যে জায়গাগুলো ডিসকাস করছি, আর একটা ইউটিউবে লিংক দেবো, ক্লাস করা আছে আমার, টিচার এগুলো করবেন, দেখবে এখান থেকে 2-4-5 কোশ্চেন পাবে। এনভায়রনমেন্ট, ইকোলজি, জীববৈচিত্র্য এগুলোর উপর, এবং এখান সাথে ম্যাচ করে কিছু বটানি সেকশন আছে, একটা দুটো চ্যাপ্টার সাইন পড়াবো, বাকি অন্য আরো পড়াবো, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা জায়গা কভার করতে হবে। কোথা থেকে পড়বে, কি ম্যাটেরিয়ালস পড়বে, সব দিয়ে দেবে। দেখো, জীব বৈচিত্র্য মানে কি, জীব কিছু স্পেসিস, বিভিন্ন জীবগত বৈচিত্র্য এখানে দেখতে পাওয়া যায়। বায়োডাইভার্সিটি, ভারতে জীব বৈচিত্র্যকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য একটা আইন পাস হয়েছে, সেটাকে বায়োডাইভার্সিটি অ্যাক্ট বলা হয়। ঠিক আছে, যেমন ভাবে ওয়াইল্ড লাইফকে প্রোটেকশন করার জন্য একটা অ্যাক্ট পাস হয়েছে। ওয়াইল্ড লাইফ মানে কি, বন্য প্রাণী, সেই বন্য প্রাণীকে সংরক্ষণ করার জন্য একটা কনজারভেশন একটা অ্যাক্ট পাস হয়েছে, এটা 1980 সালে। কিন্তু এখানে বায়োডাইভার্সিটি অ্যাক্ট মানে জীব বৈচিত্র্য আইন। বায়োডাইভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল, লিখে রাখবে জীব বৈচিত্র্য আইন। জীববৈচিত্র্য আইন পাস হয়েছিল 2002 সাল, 2002 সাল জীববৈচিত্র্য আইন পাস হয়েছিল 2002 সাল। এবং এটা কবে পাস হয়েছিল, 22 এবং এই 22 মে এই জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি ডে নামে পরিচিত। লিখে রাখবে বায়োডাইভার্সিটি ডে সেলিব্রেটেড অ্যাজ, অনেক কষ্ট করে এসেছি, সামনে বলছিলাম। কখন বেরিয়েছে বাড়ি থেকে?
5:30 ফার্স্ট তোমার আগে বেরিয়েছি ওটা দিয়ে মোটামুটি সময় দিল ঠিক আছে তাহলে যেটা ডিসকাস করছিলাম যে বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য আগে বলতে দাও কথা বলুন বাতাস করবে বায়োডাইভার্সিটি আইন জীব বৈচিত্র্য আইন যেটা 22 মে পাস হয়েছিল 22 মে এবং ওই দিনটি বায়োডাইভার্সিটি ডে নামে কি বললাম ওই দিনটি বায়োডাইভার্সিটি ডে নামে বায়োডাইভার্সিটি ডে জীব বৈচিত্র্য দিবস কবে 22 মে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য আইন কবে পাস হয় 2002 সালে এখানে কি করা হয় যে আমাদের জীব যে বৈচিত্র্য আছে ভারতের বৈচিত্র্য মানে বুঝতে পেরেছো কথাটা বৈচিত্র্য মানে বিভিন্ন রকম ভারতের মধ্যে বিভিন্ন কালচারাল বৈচিত্র্য আছে সাংস্কৃতিকগত বৈচিত্র্য আছে বিভিন্ন মানুষের বৈচিত্র্য আছে তুমি আলাদা আমি আলাদা আর কেউ আলাদা সবার মধ্যে বৈচিত্র্য আমরা দেখতে পাই তাহলে এটা আমরা শুরু করেছি যে টপিকটা যেটা হচ্ছে জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য এটা বিভিন্ন রকমের এটা ভালো করে পড়ো এটা পড়াচ্ছি বাস্তুতন্ত্র আর বাস্তুবিজ্ঞান আমাদের যে অ্যাটমসফিয়ার আছে এটা কি বলছি আমরা অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ার বা পরিবেশের মধ্যে ধরো বিভিন্ন রকম ব্যালেন্স আছে এটা চক্রাকার আবর্তন হচ্ছে কেমন ধরো তুমি আমরা অক্সিজেন পাচ্ছি গাছেদের কাছ থেকে প্রাইমারি ওরা হচ্ছে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে বিভিন্ন উদ্ভিদ বা গাছ প্ল্যান্ট যে কিংডম আছে এই প্ল্যান্ট কিংডম যে উদ্ভিদ জগৎ আছে সেই উদ্ভিদ জগতের উপর সমস্ত প্রাণী নির্ভর করে আছে ওরা কি স্বভোজী মানে কি নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে এই উদ্ভিদ জগতের উপর নির্ভর করে কিন্তু আমাদের পুরো ইকোলজিটা বাস্তুতন্ত্র মানে আমাদের পরিবেশ নির্ভর করে মানে ওর উপর ধরো ওরা যদি অক্সিজেন না দেয় আমরা কার্বন ডাই অক্সাইড রিলিজ করি মানে ঠিকঠাক কাজে লাগছে না আমাদের কাছে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে অক্সিজেন পাচ্ছে এই যে ব্যালেন্সটা রয়েছে এটা যদি না থাকতো তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য থাকতো আমাদের অ্যাটমসফিয়ারিক যে ব্যালেন্স সেটা থাকতো তাহলে এই প্ল্যান্ট কিংডম এর উপর অ্যানিমাল কিংডম পুরোপুরি নির্ভর করে আছে প্ল্যান্ট কিংডম অ্যানিমাল কিংডম আমরা পড়ব উদ্ভিদ রাজ্য কি আছে প্রাণীর যে কিংডম কি আছে এগুলো পরীক্ষার জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট পড়ানো হবে তো এখন ওইগুলোতে আমরা জায়গা ডিটেইলসে যাব না শুধু এখন জিনিসটা বলবো যে এখানে যে বৈচিত্র্য দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সেই বৈচিত্র্যগুলোকে ধরো এখানে ধরো উত্তরপ্রদেশের একটা জায়গা আছে যার নাম হচ্ছে ধরো উত্তরপ্রদেশের একটা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের একটা জায়গা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে কানহা ন্যাশনাল কানহা বন বিহার কানহা এই যে ন্যাশনাল পার্ক আছে ন্যাশনাল পার্ক কয়েকটা জিনিসের নাম শুনে রাখো একটা হচ্ছে ন্যাশনাল পার্ক যেটাকে বাংলাতে কি বলা হয় জাতীয় উদ্যান কিছু আছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে হচ্ছে বন্য প্রাণী অভয়ারণ্য আর কিছু আছে ওই যে বায়োস্ফিয়ার বলছে বায়োলজিক্যাল হটস্পট যেগুলোকে বলা হয় হটস্পট বায়োলজিক্যাল হটস্পট এই দুটো জিনিস মনে রাখবে ন্যাশনাল পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর তার সাথে এখন যেটা জানবে সেটা হচ্ছে রামসার সাইট রামসার সাইট ন্যাশনাল পার্ক
ওয়াইল্ড লাইফ সেন্টার, এই জিনিসগুলো, এইগুলো এগুলো তিনটেই হচ্ছে তোমার একটা একটা পরিবেশের সংরক্ষিত জায়গা। রামসার সাইটে কি সংরক্ষণ হয়? জলাভূমি সংরক্ষণ। বিভিন্ন জায়গায় যে জলাভূমি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলে কি আছে? ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন আছে, সুন্দরবন জলাভূমি। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতা জলাভূমি, এটা হচ্ছে সবথেকে ভারত মানে পশ্চিমবঙ্গের পুরনো পূর্ব কলকাতা জলাভূমি। এটা 2002 সালে আমাদের রামসার সাইট, রামসার তকমা পেয়েছে। রামসার হচ্ছে একটা জায়গার নাম। রামসার হচ্ছে ইরান, ইরানিয়ান সিটি। ইরান, ইরাক, ইরান যে কান্ট্রি গুলো আছে, আরাবিয়ান কান্ট্রি, সেই রামসার হচ্ছে ইরানের একটা সিটি, শহর। সেই শহরে প্রথম একটা সম্মেলন মিটিং হয়েছিল যে ওয়ার্ল্ডের, বিশ্বের যে জলাভূমি আছে সেই জলাভূমিগুলোকে প্রোটেক্ট করতে হবে, সংরক্ষণ করতে হবে, যাতে করে সেগুলো নষ্ট না হয়ে যায়। তো সেই সংরক্ষিত জায়গা মানে কি, এখানে ন্যাশনাল পার্কে যে কেউ ভিতরে ঢুকতে পারে না সব জায়গায়। কিছু জোন আছে, একটা আছে কোর জোন, একটা বাফার জোন। কোর জোনে সাধারণত প্রবেশ নিষিদ্ধ মানুষ, মানে যেখানে যে প্রাণীটা, ধরো গির ন্যাশনাল পার্ক আছে গুজরাট, গুজরাটের গির ন্যাশনাল পার্কে সবথেকে বেশি পাওয়া যায় যেটা হচ্ছে এশিয়াটিক লায়ন, সিংহ, এশিয়াটিক লায়ন। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, ভিতরকণিকা ওড়িশা, ওড়িশা এখানে ক্রোকোডাইল আছে এক ধরনের সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ঠিক আছে। অলিভ রিডলে টার্টেল এক ধরনের কচ্ছ আছে। সরিস্কা, রাজস্থানের সরিস্কা ন্যাশনাল পার্ক আছে। তারপর তোমার দাচিগ্রাম ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, দাচিগ্রাম, এখানে এক প্রধান প্রজাতি আছে যার নাম হাঙ্গুর। এক সিংহ গন্ডার পাওয়া যায় ধরো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, আসাম। তো এই জায়গাগুলোতে বিখ্যাত এই জিনিসগুলোর জন্য, এবং তাদেরকে একটা পরিবেশ তৈরি করা, মানুষকে যদি ওই জায়গাটা প্রোটেক্ট করে না দেওয়া হতো তাহলে সেটা আজকে কবে কে ফ্ল্যাট বানিয়ে দিত, বাড়ি বানিয়ে দিত, ঠিক আছে। তাহলে সেই যারা অ্যানিম্যাল, ওয়াইল্ড লাইফ, তাদেরকে প্রোটেক্ট করা, তার জন্য ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তৈরি করা হয়েছে, কিছু ন্যাশনাল পার্ক করা হয়েছে, যে জায়গাগুলোয় যে প্রজাতিটা আছে তাকে সেই জায়গায় রাখতে দিতে হবে, তার হ্যাবিটেটটাকে নষ্ট করা যাবে না, তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ইকোলজি, ইকোসিস্টেম মানে কি, যারা ওরা আছে বলেই পরিবেশ আছে। তো ওদেরকে যদি ওই হ্যাবিটেটটা চেঞ্জ করে দিই আমরা, তাদের বাসস্থান, হ্যাবিটেট মানে যে জায়গায় যে প্রজাতিটা বসবাস করে সেই জায়গায় সেই প্রজাতিটাকে থেকে যদি তাদেরকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া হয় তাহলে সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ইকোলজিক্যাল যে ব্যালেন্স, সেই ইকোলজিক্যাল বাস্তুতান্ত্রিক ভারসাম্য, এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এই প্রোটেকশন গুলো আনা হয়েছে, যেখানে রামসার সাইট, যেখানে জলাভূমিগুলোকে সংরক্ষণ করছে, ন্যাশনাল পার্ক কি করছে, বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী যেগুলো আছে, ধরো কোন জায়গায় লায়ন আছে, কোন জায়গায় টাইগার আছে, কোন জায়গায় ক্রোকোডাইল আছে, সেইগুলোকে সেই জায়গায় প্রোটেক্ট করে রাখা। মানে এগুলোকে দুই ধরনের কনজারভেশন হয় মনে রাখবে, একটা হচ্ছে এক্স সিটু কনজারভেশন, আর একটা ইন সিটু কনজারভেশন। এক্স সিটু বাংলাতে এরকম লিখতে পারো, এক্স সিটু কনজারভেশন, আরেকটা ইন সিটু কনজারভেশন, আরেকটা আছে ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ এটা -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা হয়। ক্রায়ো সংরক্ষণ মানে এখানে কি হয়, এখানে বিভিন্ন যে ফাইটাস গুণ এখানে সংরক্ষিত, ক্রায়ো সংরক্ষণ, ফাইটাস, ফাইটাস গুণ, এফই ফাইটাস ভ্রূণ সংরক্ষণ করা হয়। বিভিন্ন উদ্ভিদের ফুলের যে গুড়ি এখান থেকে তৈরি হতে পারে, এগুলোকে এই জায়গায়। তাহলে এগুলো হচ্ছে কনজারভেশন। কি কি কনজারভেশন বললাম? নাম্বার 1 এক্স সিটু কনজারভেশন, নাম্বার 2 ইন সিটু কনজারভেশন, নাম্বার 3 ক্রায়ো সংরক্ষণ, এক্স সিটু, ইন সিটু, ক্রায়ো, তিনটে সংরক্ষণের কথা।
তাহলে এগুলো হচ্ছে কনজারভেশন। দেখো এক্সিটু কনজারভেশন কোনটা? এক্সিটু কনজারভেশন মানে কি বলতো, একটা চিড়িয়াখানাতে একটা বাঘকে ধরে নিয়ে এসে রাখছে, এটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। তার যেটা হ্যাবিটেট, তার জায়গাতে কিন্তু রাখা হচ্ছে না, অনেকটা খাঁচার মধ্যে রাখা, তাকে হ্যাবিটেট বানিয়ে দিচ্ছে। তুমি একটা বনের পাখিকে এনে সোনার খাঁচায় রাখছো, সেই পাখিটা টিকবে না, তার তো একটা হ্যাবিটেট নয়। তাকে তুমি একটা বিরাট বড় একটা বেড, বিছানা করে দিলে যে আজকে ঘুমাও, ঠিক আছে। তোমার তোতা কাহিনী একটা গল্প পড়েছো ক্লাসে, ছিল গল্প ক্লাসে, গল্প একটা রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী পড়বে তখন আছে, ক্লাস 11 এ ইংলিশ নেই, 11 এ নেই, আছে সিলেবাসটা চেঞ্জ নেই, এখন আছে, এখন আছে। আমি আগের বছর পড়ালাম, আগের সেমিস্টার বুঝতেই যেটা তোতা কাহিনী গল্প। একটা পাখি, যে পাখিটাকে রাজা কি করলো, সোনার খাঁচায় এসে বন্দি করে রেখেছে। তার মানে কি, তার সেটা হ্যাবিটেট নয়, তাকে বলছে পণ্ডিত করে তুলতে হবে, তাকে বই কেটে কেটে খাওয়াচ্ছে, ঠিক আছে, পেট ভর্তি, পুরো বইয়ে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন ধরনের পণ্ডিত আছে। তো তারা এইভাবে তো পাখিটা বেঁচে থাকবে না বেশি, সে তো আর গান করবে না, সে তো আর কথা বলতে শিখবে না, ঠিক আছে? তো এই জন্য কনজারভেশন কে বলা হচ্ছে। হয়ে গেছে গল্প শেষ, শুরু হলে আসছে। দেখো কনজারভেশন বললাম, এক্সিটু কনজারভেশন এক্সাম্পল কি হবে, চিড়িয়াখানা। কোশ্চেন হবে যে চিড়িয়াখানা হলো কোন ধরনের সংরক্ষণ, এক্সিটু এক্সিটু গেল, বা নিচের কোনটি এক্সিটু সংরক্ষণ, নিচের কোনটি এক্সিটু সংরক্ষণ নয়, বিভিন্ন ধরনের কোশ্চেন হবে, ঠিক আছে। তাহলে এক্সিটু মানে কি জিনিসটা আগে বুঝে রাখো, তাহলে সমস্ত কোশ্চেন করতে পারবে। এক্সিটু মানে হচ্ছে তার নিজের যে হ্যাবিটেট, নিজের যে বাসস্থান, সেই বাসস্থানকে ছাড়িয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় তাকে রাখা, ঠিক আছে। সেই বাসস্থান থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় রাখা, তার অরিজিনাল হ্যাবিটেট সেখানে না রাখা, অরিজিনাল হ্যাবিটেটটাকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় রাখা, সেটা হচ্ছে এক্সিটু কনজারভেশন। আর একটা হচ্ছে ইনসিটু কনজারভেশন। ইনসিটু মানে হলো কোনটা, ইনসিটু মানে হচ্ছে যে বাসস্থানে হ্যাঁ, তো ক্লাস হ্যাঁ, এই তো এই 7 কতদিন তাহলে যেটা বলছিলাম কনজারভেশনটা, কথা বলতে
এবারে হয়ে গেছে তো এখানে এক কাজ করো তুমি, আমি একটা লিখে করছি আমি যেটা বলছিলাম এই কনজারভেশন এক্সিটু ইনসিটুটা বুঝে গেছে। ইনসিটু মানে কি, যার যেটা হ্যাবিটেট তাকে সেই জায়গায় প্রোটেক্ট করা, এটাকে ইনসিটু কনজারভেশন বলা হয়। মানে যেমন ধরো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, এগুলো হচ্ছে ইনসিটু কনজারভেশন। ইনসিটু মানে হলো যার যেটা হ্যাবিটেট তাকে সেই জায়গায় প্রোটেক্ট করা, সেই জায়গায় সংরক্ষণ করা, এটাকে বলা হয় ইনসিটু কনজারভেশন। আকারে সংরক্ষণটা পুরো আলাদা। তাহলে রামসার সাইট হলো জলাভূমিগুলোকে সংরক্ষণ, ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি জিনিসটা একই, একই জিনিসটার কনসেপ্টটা একই। সেখানে কোনো একটা অ্যানিমালকে সংরক্ষণ করা হচ্ছে, কোনো একটা প্ল্যান্টকে সংরক্ষণ করা হচ্ছে। আর বায়োলজিক্যাল হটস্পট, যেটা জুলজিক্যাল হটস্পট, তাহলে বায়োলজিক্যাল হটস্পট বলা হয়, মানে যে জায়গাগুলো হচ্ছে হটস্পট মানে কি, যে জায়গায় বিভিন্ন ধরনের স্পেসিস পাওয়া যায়। যেমন ধরো ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন একটা বায়োলজিক্যাল হটস্পট। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনে বিভিন্ন ধরনের স্পেসিস এখনো ডিসকভার হয়ে গেছে, এখনো ডিসকভার আছে। ইন্দো বার্মা, ইন্দো বার্মা, তারপর ইস্টার্ন হিমালয়, পূর্ব হিমালয়, এগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল হটস্পট। তাহলে কি কি হটস্পট আছে নাম বললাম, ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, ইন্দো বার্মা যেখানে হচ্ছে ওই মায়ানমার প্রভিন্সে, মায়ানমার থেকে যে জায়গাটা এরকম জায়গা আছে, পূর্ব হিমালয়, পূর্ব হিমালয় মানে ইস্টার্ন হিমালয়, এটা হচ্ছে একটা জিওলজিক্যাল হটস্পট, বায়োলজিক্যাল হটস্পট। হটস্পট মানে যে জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতি পাওয়া যায়, একটু বাংলাতে বুঝে রাখো। এখানে বেশি পড়তে হবে না, জিনিসগুলো বুঝে পড়তে হবে। কনসেপ্ট থাকলে তুমি অনেক কোশ্চেন করে আসবে, কনসেপ্ট লাগবে। এরপর হচ্ছে ইনফরমেটিভ। এই পরিবেশকে বাঁচানোর জন্য মনে রাখবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে পরিবেশকে বাঁচানোর জন্য, আন্দোলন দেখবেন। হ্যাঁ, চিপকো আন্দোলন, চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা। উত্তরপ্রদেশের একটা মন্ডল গ্রাম গাড়োয়াল ডিস্ট্রিক্টের, যেখানে বিভিন্ন মহিলারা গাছ কাটতে দেব না বলে জড়িয়ে ধরেছিল, এবং সেই গাছ কাটতে না দেওয়ার জন্য এই যে আন্দোলন, সেটাকে চিপকো আন্দোলন বলা হয়। চিপকো আন্দোলনের নেতা কে ছিল? কোশ্চেন হয় চন্ডী প্রসাদ ভাট। এগুলো থেকে আমরা কোশ্চেন দিয়ে দেবো, খাতায় ভালো করে সুন্দর করে লিখবে। যে চিপকো আন্দোলনের প্রধান নেতা কে ছিল? সুন্দরলাল বহুগুণা, চন্ডী প্রসাদ ভাট। এগুলো আমি শুধু জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। এগুলো পরিবেশ রিলেটেড আন্দোলন, পরিবেশকে বাঁচানোর জন্য আন্দোলন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন, কেরালার একটা জায়গা আছে যেটাকে সাইলেন্ট ভ্যালি বলা হয়, নীরব উপত্যকা। এই সাইলেন্ট ভ্যালিটা হচ্ছে, দেখো রিভার আছে একটা, যে রিভারটার নাম ছিল পেরিয়ার রিভার, এখনো আছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক আছে ওখানে। তো পেরিয়ার রিভার, কেরালা খুব সুন্দর জায়গা, ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো একটা প্লেস কেরালা, কেরালা মেঘালয় এই জায়গাগুলো। সবাই ওই আমাদের দীঘা দার্জিলিং যায়, এগুলো বাদ দিয়ে এই জায়গাগুলো একটু টার্গেট করে। এই ধরো সেভেন সিস্টার্স লেক আছে, যেমন ধরো হিমাচল প্রদেশ, এই জায়গাগুলো জানেই না। সেভেন সিস্টার্স লেক, মুসৌরি, নৈনিতাল, যেগুলো হিল স্টেশন আছে। তারপর মেঘালয়ের যে জায়গাগুলো আছে, মেঘালয়ের যে হিল স্টেশন
মেঘালয় তোমার ন্যাশনাল পার্ক গুলো আছে, মেঘালয় খুব ভালো জায়গা। কেরালা, কেরালা গেলে তুমি সব ভুলে যাবে। কেরালা এত সুন্দর জায়গা, অ্যাটমসফিয়ার এত ভালো জায়গা। ঠিক আছে, কেরালা হচ্ছে তোমার মেঘালয় বললাম, এই জায়গাটা ঠিক আছে, খুব ভালো জায়গা। তো ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে, গল্প শুরু হয়ে গেছে কেরালা নিয়ে, যখন যাবে তখন গল্প করবে। তাহলে কি কেরালাতে কি বলছিলাম, একটা সাইলেন্ট ভ্যালি আছে। ঠিক আছে, একবার জয়েন করো তো দেবযানী, কেটে পরে আমি আরেকবার করছি। ইংলিশ টেক্সট বুকটা আছে,